সুপার ন্যাচারাল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি আপনাদের সাথে রিম। এই চ্যানেলে যে গল্পটি পাঠিয়েছে সে হলো রাজীব। সে সোনারপুরে থাকে এবং সে তার সত্যিকারের জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে। তো চলুন এবার আমরা গল্পে প্রবেশ করছি। হাই, আমি রাজীব। আমি সোনারপুরে থাকি। আমার বয়স 32 বছর। আমি বাইক রাইডিং আর বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব ভালোবাসি। আমি বাইক রাইড করে বহুদূর গিয়েওছি ঘুরতে। এটা আমার প্যাশন, এক কথায় বলা যেতে পারে। এবং এই প্যাশনের জন্য আমার বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে। তো এরকমই একটা অভিজ্ঞতা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই যে ঘটনাটার কথা আমি বলতে যাচ্ছি, সেই ঘটনাটা যেদিনকে ঘটেছিল সেদিনকে আমি আমার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছিলাম এবং বেশ খানিকটা রাত হয়ে গেছিল। তো প্রায় এরকম রাত্রি 12:30 একটু বেশি বেঁচে গিয়েছিল আমার বাড়ি ফিরতে। আসলে ব্যাপারটা হচ্ছে যে বাড়ির থেকে অলরেডি ফোন এসে আসছিল যে এটা অনেকটা রাত হয়ে যাচ্ছে, আমি কখন বাড়িতে ফিরবো। তাই সেই জন্য এবার আমি এখানে একটুখানি আমার বাড়ির দিকে যাওয়ার যে রাস্তার যে কথা সেটা একটু বলে দিই। বিভিন্ন রকমভাবে শর্টকাট নিয়ে আমার বাড়ির দিকে যাওয়া যায়। তো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, তো আমি চাইছিলাম যে এরকম শর্টকাটের মাধ্যমে আমি বাড়িতে যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। মনে হয় বাড়িতে সবাই টেনশন করছে, সেই জন্য। তা আমি কি করেছি যে মোটামুটি যে শর্টকাটগুলো নেওয়া যায় সেই সমস্ত শর্টকাটগুলো দিয়ে আমি তাড়াতাড়ি করে বাইকটা খুব একটু স্পিডেই চালাচ্ছিলাম, চালিয়ে বাড়ির দিকে আসছিলাম। তো একটা রাস্তা 8 ফুট মতো চওড়া হবে, একটা গলি বলা যেতে পারে। আমি দেখতে পাচ্ছি এক রাস্তাটার মাঝখানে বেশ কিছু লোকজনের ভিড় করে জটলা করে রয়েছে। এবার এত রাত্রে তো সাধারণত এত লোক থাকার কথা নয়। তো অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 1:15 মতো বাজে। গলিটা তো বললামই যে প্রায় 8 ফুট মতো চওড়া হবে, অর্থাৎ গলিটা মানে খুব একটা বড় ছিল না। আমি ভাবছি যে এত লোক কেন ভিড় করেছে। আমি বাইকটা নিয়ে আস্তে আস্তে এগোচ্ছিলাম, কারণ গলিতে আমি এত লোক দেখে বাইকের স্পিডটা কমিয়ে দিয়েছিলাম। তো আমি যখন আস্তে আস্তে এগোচ্ছি দেখছি এটা বড় গাড়ি। সেই গাড়িটা হচ্ছে একটা শববাহী গাড়ি। গাড়িতে একটা মৃতদেহকে শোয়ানো ছিল এবং গাড়িটির আশেপাশে প্রচুর লোক জটলা করেছিল, যেটা হতেই পারে, খুবই নর্মাল একটা বিষয়। সামনে সব লোকজন জমায়েত করেই থাকবে, কিন্তু আমার কেমন জানি না একটা অদ্ভুত অনুভব হচ্ছিল সেই সময়টায়। আমার মনে হচ্ছে যে কিছু যেন একটা আছে ওখানটায়, ওই আশপাশটা, যেটা অদৃশ্য। এবারে এই অদৃশ্য একটা ভাব যে একটা কিছু একটা আছে, এবার সেটাকে আমি ভাবছি আমার মনের ভয় বা মনের ভুলটাকে কাটিয়ে উঠে আমি আস্তে আস্তে বাইকটাকে নিয়ে এগোচ্ছি। মানে আমি ওই গাড়িটাকে ক্রস করে আমি ওই পাশে চলে যাব। কিন্তু জায়গাটা এতটাই ছোট যে আমার বাইকটা ওখান থেকে, এবং যেহেতু লোকজনও ভিড় করেছিল, কিছুতেই আমি পাশ কাটিয়ে যেতে পারছি। আর আমি মৃতদেহটাকে কেন জানি না অজানাভাবেই আমি তাকাতে চাইছিলাম না, কেন জানি না আমি তাকাতে চাইছিলাম না। আর ওইখানে যে যত লোক দাঁড়িয়েছিল, যারা মৃতদেহকে কেন্দ্র করে দাঁড়িয়েছিল, মৃতদেহকে দেখতে এসেছিল একটা বাড়ির সামনে, তো সেখানকার লোকজনে দেখছি যে ছোটোখাটো কেউ কান্নাকাটি করছে না, সবাই চুপচাপ। কিন্তু মানে প্রচণ্ড একটা হা হুতাশ করা এরকম কিন্তু কিছু ছিল না, সবাই নর্মালভাবে দাঁড়িয়েছিল। এবার আমি ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব এখানটা থেকে কাটিয়ে আমি বেরিয়ে যাব, আর কোনো অসুবিধাও হবে না। তো আমাকে একজন ভদ্রলোক বলছেন যে দাদা আপনি গাড়িটাকে ঘুরিয়ে নিন, এখানে আপনি যেতে পারবেন না। এবার আমি যদি গাড়িটাকে ঘুরিয়ে নিই তাহলে আমার বাড়ি পৌঁছাতে আরও একটু লেট হয়ে যাবে, যেটা আমি নিতেই চাইছিলাম না। তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে দেখছি, এবং আমি সেটা বলে আমি কোনো রকমে একটু সাইড করে একটু হর্ন টর্ন দিয়ে আমি জাস্ট ঘন্টা দিয়েই বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, যে কোনো রকমভাবে আমি বেরিয়ে যেতে পারলে আর কোনো প্রবলেম নেই। তো যেহেতু অনেকটা টাইম কেটে যাচ্ছিল, তো মৃতদেহের সামনে দিয়েই আমি আসলাম। তো আমি ভাবলাম এটা মনের ভুল, তাই সেই জন্য একবার জাস্ট তাকি যে দেখি ঠিক আছে কি হবে। তা মৃতদেহের দিকে তাকাই, তো নর্মাল একজন ব্যক্তি, একজন পুরুষ, বেশ একটু বয়স্কই মনে হলো, এবং অনেক ফুল টুল দেওয়া, ভালো করে চেহারাটা বোঝা না গেল, মুখটা দেখলাম একটু বয়স্কই লাগলো। আমি তারপরে ওনাকে নমস্কার জানিয়ে এবং ওনার আত্মার শান্তি কামনা করে আমি ওখান থেকে আস্তে আস্তে বেরিয়েছি। এবার আমি যত যাচ্ছি, যত আমি এগোচ্ছি রাস্তা দিয়ে, আমার মনে হচ্ছে যেন যে কিছু একটা যেন আমাকে তাড়া করছে বা পিছু নিয়েছে আমার। এবং ওই মুহূর্তে, যেই মুহূর্তটা আমার মনে হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই আমার মনে হলো যে কেউ আমার বাইকের পিছনের সিটটাতে হয়তো বসে রয়েছে।
এবার এটা আমার সম্পূর্ণ মনের ভুল না আমার আসলে হয়েছে, সেই মুহূর্তে আমার বোঝার কোনো ক্ষমতা ছিল না, কারণ আমি বুঝতে চাইছিলাম না। অলরেডি অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমি কিচ্ছু না ভেবে আমি জাস্ট জোরে বাইকটা চালিয়ে আমার বাড়ির দিকে এগোচ্ছিলাম। ধীরে ধীরে মাথায় আমার ওই ভাবনা চিন্তাগুলো আসছিল যে যখন কোনো মৃতদেহের সামনে দিয়ে আমরা আসি, তখন অনেক সময় এরকম হয় যে আপনার রাশি যদি হালকা হয় তবে সেই নেগেটিভ এনার্জিগুলো আপনাকে তাড়া করতে পারে। তো এগুলো জাস্ট নিছক আমি ভাবনা চিন্তা ভেবে, গল্প ভেবে আমি জাস্ট মাথাতে আনছিলামও না। আর আমি ভাবছিলাম যে যেহেতু রাত হয়ে গিয়েছে, এই জন্য এগুলো ভাবাটা খুব স্বাভাবিক। আমি কোনোরকমে আমার বাড়ির সামনে এসে পৌঁছালাম। আমি যখন বাড়ির সামনে এসে পৌঁছেছি তখন প্রায় 1টা বাজে। 1টা একটু বেশি হবে, 1টা 5-10 মতো হয়ে গেছে। বাড়িতে সবাই তখন অলরেডি শুয়ে পড়েছে, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে, শুয়ে পড়েছে। এবার আমি যে বাইকটাকে গ্যারেজে রাখবো, আমার গ্যারেজটা হচ্ছে আমার বাড়ির পাশের একটা বাড়িতে, সেই জন্য ওই বাড়ির চাবিটা আমার ভাইয়ের কাছে থাকে। তা আমি ভাইকে ফোন করছি যে তুই একটুখানি নিচে আয়, চাবিটা দিয়ে গেটটা খোল। এবার আমি ওকে ফোন করছি, ও ফোন ধরছে না। এবারে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, ও ফোন ধরছে না বলে, বা আমি কী করবো বুঝতেও পারছি না। আমি দাঁড়িয়ে রয়েছি, ঠিক ওই মুহূর্তেই কারেন্টটা অফ হয়ে যায়। এবারে যেই কারেন্টটা অফ হয়ে গিয়েছে, ভাবছি যে হয়তো কোনো কারণে অফ হয়েছে, কিন্তু আমার মধ্যে যেটা অদ্ভুত একটা জিনিস কাজ করছিল, সেটা যেন আরও বেড়ে গেল, যেন ওটা আমার উপর আরও চেপে বসলো। আমি না জাস্ট কিছু বলতে পারছি না, বারবার করে ফোন করেই যাচ্ছি। আর এরকম কারেন্ট অফ হওয়াতে চারিদিকটা অন্ধকার হয়ে এক নিমিষে ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে। আর অত রাত্রে কোনো লোকজনও ছিল না। একটা অদ্ভুত নিস্তব্ধতা আমাকে যেন গ্রাস করছে। সেই মুহূর্তেই আমার ভাই ফোন ধরলো। তারপর ও চাবিটা নিয়ে বাড়ি নিচে এসে দাঁড়ালো, পাশের বাড়ির দরজাটা খুলে দিল, আর আমি বাইকটা রেখে দিয়েছি। আজকের মতো সমস্ত রকমের ঝঞ্ঝাট বিপদ গেল, মুক্ত হলো। আর আমি অনেক টায়ার্ড হয়েছিলাম। আমি গেট লক করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। তারপরে বেরোয়নি, আমার বেরোনোর প্রয়োজন পড়েনি। তারপরের দিন একটা দরকারে আমাকে বেরোতে হয়। আমি আমার বাইকের চাবিটা নিয়ে পাশের বাড়িতে গিয়ে বাইকটাকে স্টার্ট দেওয়ার জন্য প্রথমে বাইকটাকে গ্যারেজ থেকে বার করি। তারপর স্টার্ট দেওয়ার জন্য বাইকটা নিয়ে বেরোবো, সেই জন্য আমি গাড়িটাকে স্টার্ট দিতে যাই। কিন্তু অদ্ভুতভাবে গাড়িটা কোনো স্টার্ট নেয় না। সম্পূর্ণভাবে যেন মনে হচ্ছে যেন ভেতর থেকে কেউ কিছু বন্ধ করে রেখেছে। যেন মনে হচ্ছে কেউ যেন বাইকটা রাতারাতি খারাপ করে ফেলেছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে নিশ্চয়ই হয়তো কিছু গন্ডগোল হয়েছে, কোনো সামান্য গন্ডগোল, কিন্তু সেটা নয়। কোনোভাবেই আমি বাইকটাকে স্টার্ট করে এগোতেই পারছি। আমি একদিন বাদে যখন বাইকটা চালাই, গাড়িটাকে আমার বাইকটা মনে হচ্ছে অনেক রকম সমস্যা বাইকটার মধ্যে হয়ে গেছে। অথচ পরশুদিন রাত্রিবেলা আমি দিব্যি চালিয়ে নিয়ে আসলাম এতটা পথ, আমার কোনো সমস্যা হলো না। তা আমার বোধগম্য হচ্ছিল না যে কী করে এইটুকু সময়ের মধ্যে, একটা দিনের মধ্যে বাইকটা এতটা প্রবলেম হলো আর বাইকটা চলছে না। আমি আমার একটা বন্ধুকে ফোন করি, ও আসে। ও এসে বাইকটাকে স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু ও বিফল হয়। এবং তারপর আমরা বুঝতে পারি যে কিছু পার্টসের প্রবলেম হয়েছে, সেই জন্য এটা স্টার্ট নিচ্ছে না। তো এবারে বাইকটাকে যে আমি টো করে নিয়ে যাব, তো সেটার জন্য যথেষ্ট খরচা আছে। তখন ঠিক করলাম যে কাছাকাছি একটা যে গ্যারেজ আছে, আমাদের বাড়ির কাছাকাছি যে গ্যারেজ আছে, এখানে গাড়ি সারায়, সেই কাছাকাছি একটা গাড়ি সারানোর দোকানে নিয়ে যাই বাইকটাকে ঠেলে। আর প্রাথমিকভাবে দেখাই যে কী হয়েছে, তারপরে সেখান থেকে পরবর্তী সিদ্ধান্তে আসা যাবে। তারপরে ঠিক করা হলো আমি আর আমার বন্ধুটা মিলে সামনে যে গ্যারেজটা রয়েছে, যেটা আমার বাড়ির কাছাকাছি, সেই গ্যারেজে নিয়ে যাব। তা আমি কিছুটা কষ্ট করে ঠেলে নিয়ে গেলাম বাইকটাকে। তো তারপর আমরা দুজনে মিলে ওই গ্যারেজে গেলাম, পরে বাইকটা দেখালাম। যেটা বললো সেটা শুনে আমি এতটাই অবাক হয়ে যাই, সেটার কারণও আছে অবাক হওয়ার পিছনে। বাইকটা দেখে ওনারা বললেন যে বাইকটার ব্যাটারিটা বসে গেছে। এবার বাইকটা যদি ব্যাটারিটা বসে যায়, তো আমার কিন্তু হর্ন ঠিকঠাক করে বাজছিল, আলোটাও জ্বলছিল। তো ব্যাটারি বসে গেলে পরে হর্নটা, তারপরে বাইকটা, আলোটা জ্বলছে, এগুলো তো হওয়া সম্ভব না। তো উনি বললেন যে না আমার বাইকের ব্যাটারিটাই মনে হচ্ছে বসে গেছে, ব্যাটারিটা পাল্টালেই ঠিক হয়ে যাবে।
এটা ঠিক যে আমার বাইকের সামনের যে, তারপর উনি ব্যাটারিটা চেঞ্জ করে দিলেন এবং নতুন ব্যাটারিটা বসিয়ে দিলেন। তারপর ব্যাটারি চার্জ করে ব্যাটারিটা বসিয়ে দেওয়া হলো, বাইকটা স্টার্ট নিলে আর কোনো প্রবলেম আমার হয়নি। তো আমি যখন বাড়িতে ফিরছি, আমার একটা ফোন এসেছিল, তো ফোনটা আমি ধরতেই পারলাম না। তার আগেই দেখছি যে ফোনটার কেটে গেল। তো কেন কি হলো, ফোনটাকে আমি তারপর ট্যাপ করছি, কিছুই হচ্ছে না, আলো ফালো জ্বলছে না। বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আমি ফোনটা দেখলাম, দেখছি ফোনে কোনো চার্জ নেই। চার্জে বসালাম, তো আমার যতদূর মনে পড়ছে ফোনে 50% মতো চার্জ ছিল। তো এবার চার্জটা এতটা কমে গেল, এর মধ্যে এতটা টাইম কেটে গেল নাকি যে আমার পুরো চার্জ জিরো হয়ে গিয়ে পুরোপুরি ফোনটা বন্ধ হয়ে যাবে, আমি এটা বুঝতেই পারলাম না। তারপর আমি খানিকক্ষণ ভাবলাম এটা নিয়ে। তখন আমার মাথায় এলো যে যবে এই ইনসিডেন্টটা ঘটেছিল সেদিনকে রাত্রিবেলা, আমি যে কত রাত্রে বাড়িতে ফিরলাম, সেই রাত থেকে এই 2 থেকে 3 দিন আমার ফোনে কিন্তু চার্জ একদমই থাকছে না। মানে বারবার চার্জ দিলেও চার্জ খালি বিলো 20 হয়ে যাচ্ছে। তারপরে আমার মাথায় এলো যে কোনো রকম কোনো এনার্জি, নেগেটিভ এনার্জি, তারা সবসময় পাওয়ার অ্যাবজর্ব করে নেয়। আর যখন কোনো মানুষ মারা যায়, তো তখন তার যে আত্মাটা বা সোলটা, সেটা তার যে বডি তার আশপাশেই ঘোরাফেরা করে, এবং এটা আমরা হয়তো সকলেই জানি। তো এবারে আমি যখন একদম প্রায় গাড়ির গা ঘেঁষেই আমি যাচ্ছিলাম সেদিনকে রাত্রিবেলা, হতেই পারে যে আমার যে বাইকের পাওয়ারটা ওরকমভাবে সেই নেগেটিভ এনার্জিটা বা যে এনার্জিটা আমরা বলি না কেন, সেইটাকে হয়তো ওটা অ্যাবজর্ব করে নেয়, এবং যার জন্য বাড়িতে ঢোকার সাথে সাথেই আমার কিন্তু ব্যাটারিটা বসে যায় বাইকে, আর তার সাথে সাথে আমার ফোনের চার্জটাও থাকছিল না। তো এই ঘটনাটা আমার সাথে ঘটে, এবং তার কিছুদিন পর আস্তে আস্তে বিষয়টা নর্মাল হয়ে যায়, এবং আর কিছু প্রবলেম আমাকে আর ফেস করতে হয়নি এটার জন্য। এটা নিঃসন্দেহে একটা এমন ঘটনা যেটা আমি শুনেওছি এবং আমি ফিলও করেছি। আর সেই জন্য আমি ভাবলাম যে এটা আমি অভিজ্ঞতা, আমার যে সত্যিকারের ঘটনার সাথে যে আমি পরিচিত হয়েছি, সেটাই আমি শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। রাজীবের ঘটনাটা শুনে কিন্তু আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। সত্যি কথাই, মানে যেগুলো আমরা শুনি সেগুলো শুধুমাত্র গল্প নয়, সেগুলো কিন্তু বাস্তব জীবনে ঘটে যাওয়া নানা রকমের অভিজ্ঞতা, যেটা যার সাথে হয় সে যখন অনুভব করে, সে যখন বুঝতে পারে, হয়তো অন্য কারোর পক্ষে শুধুমাত্র ঘটনাটা শুনে বোঝা একটু হলেও অসুবিধে। তো যাই হোক, এরকমই আরও সুন্দর সুন্দর এবং ভয়ানক ঘটনার কথা আমরা এই চ্যানেলে শেয়ার করব। আপনারাও আপনাদের সত্যিকারের ভৌতিক ঘটনার কথা আমাদের সাথে শেয়ার করে দিতেই পারেন। সেই জন্য আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যে মেলটি উল্লেখ করা রয়েছে, সেখানে গল্প লিখে আমাদেরকে আপনারা পাঠিয়ে দিতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো সত্যিকারের ভৌতিক ঘটনার সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।